আজ আমার গন্তব্যস্থল হচ্ছে রামপ্রসাদের ভিটে। কাঁচরাপাড়া স্টেশন থেকে টোটো ভাড়া করে সোজা কিন্তু হালিশহর রামপ্রসাদের ভিটেতে যাওয়া যায়। জনপ্রতি ভাড়া কিন্তু 25 টাকা করে। আবার আপনি অটো পেয়ে যাবেন কিন্তু যাওয়ার জন্য। আবার আপনি হালিশহর স্টেশনে নেমে হালিশহর থেকে টোটো করেও রামপ্রসাদের ভিটেতে পৌঁছে যেতে পারবেন। আমরা টোটো করে চললাম রামপ্রসাদের ভিটেতে। পৌঁছে গেলাম রামপ্রসাদ ঘাটে। আগে আমরা গঙ্গার ঘাট দর্শন করেছিলাম। এই সেই রামপ্রসাদ ঘাট নামে পরিচিত। 1780 সালে সাধক রামপ্রসাদ মাকে মাথায় করে সোজা গঙ্গা বক্ষে হাঁটতে হাঁটতে লীন হয়ে যায়। সেখানেই তার শরীর সমাধি হয়। এই সেই গঙ্গার ঘাট, যেটা আমরা আগে দর্শন করেছিলাম। চলুন আপনারাও একটু দর্শন করে নেন। এই গঙ্গার ঘাটে কিন্তু শিব মন্দির রয়েছে, বজরংবলী মন্দির রয়েছে। এখানে সবাই স্নান করতে আসে এই পবিত্র গঙ্গার জলে। আমরাও একটু সেই গঙ্গার জল মাথায় নিয়ে নিলাম। আমার হাজবেন্ডটা ছেলে গেল জল নিতে গঙ্গায়। এইদিকে দেখো কত হনুমানরা ঘুরে বেড়াচ্ছে। তখন সূর্য ডুবো ডুবো মুখে দারুণ লাগছে। দেখো গঙ্গাটাকে দেখতে অসাধারণ লাগছে। এবার চলো আমরা আবার মায়ের মন্দিরের দিকে যাই। আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেলাম, মাকে দর্শন করে নিলাম। তোমরাও মা জগদীশ্বরীকে দর্শন করে নাও। মায়ের নাট মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। রামপ্রসাদ ছিলেন একজন তন্ত্র সাধক। তিনি পঞ্চবটী গাছের নিচে বসেই তন্ত্র সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। পঞ্চবটী হচ্ছে বট, অশ্বত্থ, বেল, নিম, যোগী ডুমুরের গাছ আছে। পঞ্চবটী ছিল কবি রাম সাধকের সাধন ক্ষেত্র। এখানে যে বট গাছটিও দেখা যায় তা প্রায় 450 বছরের পুরনো। চূড়াতেই এই বট গাছের চূড়াতেই তিনি দৈব সাধনার ফলে পদ্মফুল ফুটিয়েছিলেন। মন্দিরের বাইরেই তোমরা অনেক দোকান পেয়ে যাবে মাকে পুজো দেওয়ার জন্য। দেখো আমরাও চলে গেলাম। আর তারপরে 51 টাকা। হ্যাঁ 51 টাকা। পাঁচ ফল দেবেন একটাই চেলি 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 দেবে, যা পয়সা পরে দেবে। যাও দিয়ে আসুন। আমরা মাকে এবার পুজো দিতে গেলাম। সকাল 7:30টায় মন্দির খোলে। সকাল 9টা থেকে 10টার মধ্যে ভোগের কুপন দেওয়া হয়। ভোগ বিতরণ হয় 1টার সময় থেকে। সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6টায়। আবার মন্দির বন্ধ হয় 8:30টায়। কবি রামপ্রসাদের জন্ম হয় 1720-তে। নবাব সিরাজউদ্দৌলা রামপ্রসাদের গানে মুগ্ধ হয়েছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র রায় তাকে 3 একর জমি দান করেছিলেন, আর সেখানেই তিনি মাকে প্রতিষ্ঠা করেছিলেন ও সাধনাও করেছিলেন। ফকিরের সামনে নাট মন্দিরের দেয়ালে নানান সাধকের ছবি আছে। নাট মন্দিরের ডান দিকে একটা পুকুর আছে। তিনি নিজে গান রচনা করতেন আর সেই গানে সুর দিতেন। তার রচিত গান রামপ্রসাদী গান নামে বিশ্ব জগৎ পরিচিত। তিনি বিদ্যা সুন্দরী কাব্য রচনা করেছিলেন।
আমি এবার মন্দিরে চলে গেলাম মাকে পুজো দিতে। মন্দিরে ক্যামেরা এলাও নেই, তাও আমি অনেক কষ্ট করে মার একটু ছবি তুলে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো মাকে একটু মন ভরে দেখে নাও। এই রামপ্রসাদের গান শুনেই আমাদের শ্যামনগরের কালীমা তার দিক পরিবর্তন করেছিল। মার মন্দিরের পাশে একটি বকুল গাছ আছে, সেখানে মানুষজন ঢিল বাঁধে মনোবাঞ্ছনা পূরণ হওয়ার জন্য। দেখো কত ঢিল পেটে। আর গর্ভগৃহের বাঁদিকে কবি রামপ্রসাদের মূর্তি আছে, তার সামনে একটি শিব মন্দিরও রয়েছে। আর প্রতিদিন মাকে পুজো করার আগে আগে শিব মন্দিরে পুজো হবে, তারপর রামপ্রসাদের মূর্তিতে পুজো হবে, তারপর মার দর্শন হবে। দেখো শিব মন্দিরে পুজো হচ্ছে। সুন্দর সুন্দর আরতি চলছে। তারপর রামপ্রসাদের মূর্তিতে পুজো চলছে, তারপর মার পুজো হচ্ছে। ক্যামেরা করা এলাও নেই, তাও আমি অনেক কষ্টে অল্প শেয়ার করবো করেছিলাম। নাট মন্দিরের ডান দিকে একটি পুকুর আছে। আগে সেই পুকুরে পদ্মফুল ফুটতো, এখন সেটা সংস্কার করে পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছে। দিনের বেলা এখানে অনেক মাছ ও কচ্ছপ অনেক দেখা যাবে, রাতের বেলা তো এই জন্য দেখা যাচ্ছে না। মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরালে তোমরা অনেক দোকান পেয়ে যাবে চা বিস্কিট খাওয়ার জন্য। সন্ধে হয়ে গেছিল, আমরাও মন্দিরে পুজো টুজো দিয়ে একটু চা খেয়ে নিলাম। ওখানে আশেপাশে অনেক দোকান পাবে কিন্তু তোমরা চা খাওয়ার জন্য। আমার ছেলেও দেখো চা খাচ্ছে। শীতের রাত্রে সন্ধে চা কিন্তু সবার ফেভারিট। আমরাও একটু চা খেয়ে নিলাম। চা টা খেয়ে তারপর এবার বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আমরা টোটো বুক করে গেছিলাম বলে সেই টোটোতেই আমরা বাড়ি ফিরেছি। দেখো মন্দির দর্শন হয়ে গেছে, এবারে আমাদের বাড়ি ফেরার পালা। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমি যেইটুকুনি জানতাম তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর একবার মাকে দর্শন করতে অবশ্যই রামপ্রসাদের ভিডিওতে চলে আসবে, খুব ভালো লাগবে।